নমস্কার বন্ধুরা, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ মাইতি। আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এটা একটা ধামাকেদার ভিডিও। আজকে আমরা দ্বিঘাত সমীকরণের এক ওয়ান শট ভিডিও নিয়ে আলোচনা করব। এখানে আমরা বেসিক কনসেপ্ট প্লাস বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্স প্রবলেম নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হও তো একবার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবে এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশন যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আজকে নিশ্চয়ই আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে যখন আলোচনা করছি, তো এটা ডেফিনেটলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বিষয়টা কি সবার আগে সেটা জানতে হবে। আমি তোমাদেরকে প্রথমে একটা বীজগাণিতিক সংখ্যামালা লিখে দেখাচ্ছি। সমীকরণ পরের কথা, সমীকরণে পরে আসছে, আগে সংখ্যামালাটা বলো। ধরো একটা সংখ্যা লিখছি, ধরো এক্স প্লাস ফাইভ, একদম সিম্পল একটা বীজগাণিতিক সংখ্যা। তো সেই বীজগাণিতিক সংখ্যাতে তুমি একটা জিনিস দেখো, এখানে চলরাশি কোনটা? এক্স হচ্ছে চলরাশি, নিশ্চয়ই ছোটবেলায় তোমরা পড়েছো, ক্লাস 8-এ পড়েছো। তো এই চলরাশিতে মানে এই চলরাশি কটা রয়েছে এখানে? এখানে এক ধরনের চলরাশি রয়েছে, এক্স চলরাশি রয়েছে। বেসিক্যালি আমরা চলরাশি দেখতে পাই বেসিক্যালি এক্স, ওয়াই, জেড, জেসি, এক্সেট্রা। আরো যে যে মানে এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ এরকম ধরা হয় বেসিক্যালি। তো যাই হোক, এখানে এক ধরনের চলরাশি রয়েছে এবং সেই চলরাশি ঘাত কত রয়েছে সেটাও হচ্ছে 1। নিশ্চয়ই তোমাদের মানে অনেকেই কিন্তু এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক সংখ্যামালা সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া কম আছে। কারণ যে সময়ের কথা বলছি ক্লাস 8-এ, সেই সময় কিন্তু খুব একটা পড়াশোনা সবাই করে না। সবাই ওই ক্লাস 10-এ ওঠার পর একটু সিরিয়াস হয়। তো একটুখানি তাদের জন্য বেসিকটা বলে দিই, বিষয়টা কি বলতে চাইছে। দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে চল, একটা হচ্ছে চল আর একটা হচ্ছে ঘাত। ঘাত, তোমরা বহুপদী সংখ্যামালা নিশ্চয়ই পড়েছো ক্লাস 8-এ। তো সেখানে দেখো চলরাশি তো আমি তোমাদেরকে বললাম এক্স কমা ওয়াই কমা জেড, আরো অনেকগুলো হতে পারে। তো ঘাত কোন মানে ঘাত কি আর চলরাশি কি সবার আগে বলি। চলরাশি হচ্ছে যেটা চলমান, যে রাশিটি চলমান তাকে আমরা চলরাশি বলে থাকি বেসিক্যালি, এক্স ওয়াই জেড এগুলো। মানে কোনো কনস্ট্যান্ট মান পাবো না এর। চলরাশি কখনো কনস্ট্যান্ট হতে পারে না, চলরাশি কখনো একই হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা চলরাশিকে এইভাবে ইন্ডিকেট করে থাকি। আর ঘাত, ঘাত বিষয়টা কি? একদম সিম্পল ভাবে ব্যাপারটা বলি। ঘাত হচ্ছে এদের যে সূচক, সেই সূচককেই বলা হচ্ছে ঘাত, ঠিক আছে? তো ধরো একটু সূচক সম্পর্কে একটা হালকা আইডিয়া দিই, সেটা ধরো এক্স টু দি পাওয়ার 3 রয়েছে। তাহলে এখানে এক্স এর সূচক কি রয়েছে? সূচকটা এখানে কি? সূচক হচ্ছে, তুমি যদি দেখো লক্ষ্য করো, সূচক হচ্ছে এইটা, এখানে 3 হচ্ছে সূচক, ঠিক আছে? বা যেটাকে তুমি ঘাত বলতে পারো, হলো? তাহলে ঘাত বা সূচক সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া এলো। এবারে আমি কি করছি, এই যে সংখ্যামালাটা আমরা লিখেছি, এই সংখ্যামালাটিকে আমরা আবার লিখব। ধরো এক্স প্লাস 5, এটা ইজ ইকুয়াল টু, ধরো আমি যদি 0 দিতাম, ঠিক আছে, সমীকরণ আকারেই লিখছি। তো এখানে এই সমীকরণটাকে আমরা কি ধরনের সমীকরণ বলবো? এই সমীকরণটা আমরা কি ধরনের সমীকরণ বলবো?
প্রথম কথা হচ্ছে একটাই যেহেতু চল আছে, এক চল বিশিষ্ট সমীকরণ, এক চল বিশিষ্ট সমীকরণ। সমীকরণটা লিখছি না, কারণ আছে, এক চল বিশিষ্ট। এবার এই সমীকরণে ঘাত কত আছে? ঘাত বলতে এখানে চলরাশির ওপরে ম্যাক্সিমাম যত তুমি ঘাত দেখতে পাবে সেটাকে, মানে ম্যাক্সিমাম যত তুমি সূচক দেখতে পাবে সেটাকে বলছি। তো সেটা হচ্ছে তোমার, দেখতে পাচ্ছি এক্স এর ওপর কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1, তাহলে এক্স টু দি পাওয়ার 1 মানে সূচক এখানে কত হলো? সূচক এখানে নিশ্চয়ই 1 হয়ে গেছে এক্স এর। তাহলে এখানে এক কথায় বলতে গেলে এটা কি ধরনের সংখ্যামালা হবে, মানে কি ধরনের সমীকরণ হবে? একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। কি বললাম? একঘাত সমীকরণ। কথা বোঝাতে পারলাম কি পারলাম? একঘাত সমীকরণ। তাহলে একই রকম ভাবে যদি ধরো আমি এখানে ধরো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা ইজ ইকুয়াল টু 0 আছে, ধরে নিলাম। তো এটা কি ধরনের সমীকরণ? এখানে বলবো দেখো এক ধরনের চলই রয়েছে, তুমি শুধুমাত্র এক্স চলকেই দেখতে পাচ্ছ, এখানে অন্য কোনো চল নেই বা ওয়াই নেই, জেড নেই, তুমি শুধুমাত্র এক্স দেখতে পাচ্ছ। তো সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? এক চল বিশিষ্ট। এক চল বিশিষ্ট, এক চল বিশিষ্ট কত ঘাত সমীকরণ হবে? দেখো এখানে এবার তাকাবো হচ্ছে এক্স এর ম্যাক্সিমাম ঘাত কত। আমি দেখতে পাচ্ছি এক্স এর ম্যাক্সিমাম ঘাত 3, এক্স এর ম্যাক্সিমাম ঘাত কত? 3। তাহলে এটা কি বলবো? ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত, ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা একচল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। ক্লিয়ার? নেক্সট, তাহলে এখন যদি আমি বলি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই একটা সমীকরণ লিখেছি। এবার তোমরা জিজ্ঞাসা করবে হঠাৎ করে এ বি সি কোথা থেকে চলে এলো? এখানে এ বি সিটা হচ্ছে, এখানে হচ্ছে তোমার এ বি সিটা কি সবার আগে সেটা জানতে হবে। এ কমা বি কমা সি সবকটাই কিন্তু এখানে ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক সংখ্যা বা ধ্রুব রাশি যেটাকে বলে থাকি। কিন্তু এখানে চলরাশি ক ধরনের চলরাশি ব্যবহার করা হয়েছে? এক ধরনের চলরাশি ব্যবহার করা হয়েছে। তাহলে একে আমরা কি ধরনের সমীকরণ বলতে পারি? প্রথম কথা, এটাকে তো আমরা এক চল বিশিষ্ট বলতে পারি। একে সবার আগে আমরা এক চল বিশিষ্ট বলতে পারি। তা কত ঘাত সমীকরণ আছে এটা? এখানে দেখতে হবে এক্স এর ম্যাক্সিমাম ঘাত কত আছে। এক্স এর ম্যাক্সিমাম ঘাত হচ্ছে 2, তাহলে দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেল? সিম্পল হিসাব যে এইটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে কিরকম হবে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ওকে, ব্যাস। তাহলে নেক্সট, এবার এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে স্ট্রাকচারটা তাহলে আমরা পেলাম কি? সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার এই সমীকরণ যেটা রয়েছে আমি বাদ বাকি সবকিছু ভুলে গেলাম, এবার দ্বিঘাত সমীকরণটা নিয়ে আলোচনা করব। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কটা সমাধান পাওয়া যাবে? যে কোনো সমীকরণের সমাধান পাওয়া যায়, যে কোনো সমীকরণের সমাধান পাওয়া যায়। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ তোমরা পেয়েছো,
এখান থেকে তুমি কটি সমাধান পাবে? এখান থেকে আমরা পাবো হচ্ছে একটি সমাধান। একটি সমাধান। তাহলে এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কটি সমাধান থাকবে? এখানে দুটি সমাধান থাকবে। দুটি সমাধান থাকবে। ঠিক আছে? তাহলে এখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা কিন্তু দুটি সমাধান দেখতে পাই। আচ্ছা, তাহলে এই সমাধানগুলোকে কি বলে? প্রত্যেকটি সমাধানকে, তাহলে প্রতিটি সমাধানকে এক একটি বীজ বলা হয়। বীজ বলা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাহলে এক একটি সমাধানকে আমরা কিন্তু এক একটা বীজ বলতে পারি। তাহলে একঘাত মানে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যে সমাধানগুলো পাচ্ছি, সেখানে কটা সমাধান পাবো? দুটো সমাধান পাবো। দুটি সমাধানের প্রত্যেকটাকে আমরা কি বলে থাকি? বীজ বলে থাকি। ঠিক আছে? ওকে, এটুকু ক্লিয়ার? এবার নেক্সট, এবার আস্তে আস্তে আমরা চ্যাপ্টারে ঢুকছি। আচ্ছা, এবার যে আমি আবার লিখছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এবার এখানে এক একটা সমাধানকে তো আমরা এক একটা বীজ বলে থাকি। ভালো কথা। তাহলে এই সমীকরণের সমাধান কি? দেখো, এই সমীকরণে দুভাবে তুমি সমাধান বের করতে পারো। একটা হচ্ছে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করতে পারো। আর আরেকটি ভাবে তুমি করতে পারো, সেটা হচ্ছে শ্রীধর আচার্যের নিয়ম অনুযায়ী। শ্রীধর আচার্যের নিয়ম অনুযায়ী। ওকে, আচ্ছা, শ্রীধর আচার্য, শ্রীধর আচার্যের নিয়ম অনুযায়ী। শ্রীধর আচার্য বানানটা কি ঠিক? ঠিক আছে, নো প্রবলেম, ওটা হতেই পারে। শ্রীধর আচার্য, এবার শ্রীধর আচার্য কোথাও দীর্ঘই রয়েছে মনে হয়, তাই না? এক মিনিট, অসাধারণভাবে শ্রীধর আচার্যের নামটা লিখলাম আমি, শ্রীধর আচার্য ভয় পেয়ে যাবে দেখে। শ্রীধর আচার্যের নিয়ম, তাহলে শ্রীধর আচার্যের নিয়ম বা শ্রীধর আচার্যের সূত্র বলতে পারি। তো এর মাধ্যমেও তুমি কিন্তু এই সমীকরণের সমাধান করতে পারো। তাহলে এখন আমি যদি শ্রীধর আচার্যের নিয়ম দেখতে চাই, তাহলে শ্রীধর আচার্যের নিয়ম দেখতে গেলে আমরা কিভাবে সমাধানটা দেখতে পাবো? শ্রীধর আচার্যের শ্রীধর আচার্যের সূত্র, শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী কি দেখতে পাবো আমরা? এই যে সমাধান, মানে দ্বিঘাত সমীকরণের যে সমাধানটি পাবো আমরা, দ্বিঘাত একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান দেখতে পাবো আমরা। সমাধানটা যেটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ স্কোয়ার মাইনাস 4a ইন্টু ডিভাইডেড বাই 2 ইন্টু a। এটা কিন্তু খুব সুন্দর একটা সমাধান আমরা দেখতে পেলাম। একদম ডিরেক্টলি করে ফেলতে পারো। ডিরেক্টলি যদি আমি এই ফর্মুলাটা ইউজ করে থাকি, তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদের পক্ষে করাটা অনেক মানে করার সলিউশন করার পসিবিলিটিটা কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে
এইটা পেলাম আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান, এবং সেখান থেকে আমরা যে দুটি বীজ পাবো। তাহলে সুতরাং সমাধান দুটি কি কি হবে? সমাধান ব্র্যাকেটে আমরা বীজ দিলাম, কি হবে? কি হবে? একটাকে x1 ধরলাম আমরা, আর একটাকে x2 ধরবো। x1 ইকুয়ালস টু মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আরেকটা হচ্ছে x2 ধরলাম, এই x2 ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আচ্ছা, এবার তুমি এই দুটো সমাধান বা দুটো তুমি বীজের দিকে তাকাও। বীজ বলতে পারো, সমাধানও বলতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোই কিন্তু একই। তাহলে এই দুটি বীজ বা দুটি সমাধানকে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে এই দুটো বীজ কিন্তু সমান হতে পারে বা অসমান হতে পারে। সেটা পুরোপুরি ডিপেন্ড কার উপর করছে? পুরোপুরি ডিপেন্ড করছে এই পোর্শনটার উপর। লক্ষ্য করো, এই পোর্শনটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে সবকিছু, তাই না? তুমি যদি এটাকে জিরো বানিয়ে দাও, মানে তুমি যদি এই পোর্শনটাকে জিরো বানিয়ে দাও, তাহলে এই পোর্শনটাও জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো মানে এই পোর্শনটা যদি জিরো হয়ে যায়, তাহলে দেখো x1 ইকুয়ালস টু মাইনাস বি বাই 2a হয়ে যাচ্ছে, আর x2 ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 2a হয়ে যাচ্ছে। খুব ইজি ব্যাপার। তাহলে যদি এটা ধরো অন্য কোনো ভ্যালু দেয়, তাহলে সেইভাবে পরিবর্তনটা হবে, তখন কিন্তু বীজ দুটো সেম হবে না। ঠিক আছে? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো তোমাদের কাছে, যে এই যে দুটো বীজ তার মানে পরস্পর সমান হতে পারে, কোনো একটা স্পেশাল কেসে সমাধান মানে সমান হতে পারে। তা এখান থেকেই আমরা কিন্তু কনসেপ্ট পেলাম কি, যে যদি 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 এই যে তোমার রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac এটা ইজ ইকুয়াল টু যদি জিরো হয়ে যায়, তাহলে কিন্তু দুটি বীজ বাস্তব হবে। এক হচ্ছে বাস্তব সংখ্যা হবে, বাস্তব ও সমান হবে। সমান হবে, আমি তো একটু আগেই দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবারে এটাকেই আরো সুন্দর করে লেখা যেতে পারে। সেটা কিরকম? দেখো, দুটি বীজ পরস্পর বাস্তব ও সমান হবে। যদি দেখো বি স্কোয়ার ইকুয়াল টু বা বি স্কোয়ার মাইনাস 4ac, রুটটাকে আমি আর রাখলাম না, এটা ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে ডেফিনেটলি তোমার দুটো বীজ পরস্পর সমান এবং বাস্তব হবে। তুমি বলো না, এই পোর্শনটাকে তুমি যদি জিরো করে দাও, তাহলে এখানে আর কি পড়ে থাকলো? এই পোর্শনটাতে আর কি পড়ে থাকলো? কিছুই না, মাইনাস বি বাই 2a হয়ে গেল। এখানেও দেখো এটা জিরো হয়ে যাচ্ছে, যখন মাইনাস বি বাই 2a, তখন তো সমান হচ্ছেই দুটো বীজ। নাম্বার 2, আর কি কি কেস পেতে পারি? দুটি বীজ পরস্পর বাস্তব হবে, কিন্তু সমান হবে না, অসমান হবে। কখন? যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান জিরো হয়ে যায়। মানে বাস্তব যেহেতু বলেছে, বাস্তব সংখ্যা মানে কোনগুলো? যেগুলো হচ্ছে ডেফিনেটলি মাইনাস হবে না, প্লাস হবে। সব প্লাস ভ্যালুগুলোকে বাস্তব সংখ্যা বলবো আমরা এখানে, মাইনাস ভ্যালুগুলোকে বলবো না। ঠিক আছে, দেখি। আচ্ছা, তাহলে এই পোর্শনটা ইজ ইকুয়াল মানে গ্রেটার দ্যান যদি জিরো হয়, তাহলে ডেফিনেটলি কিন্তু আমরা দেখতে পাবো দুটো বীজ পরস্পর বাস্তব ও অসমান। আচ্ছা, নেক্সট আমরা কি দেখতে পাবো? না, বাস্তব দেখো, বাস্তব সংখ্যা কিন্তু নেগেটিভ নাম্বারকেও বলি। ব্যাপারটা হচ্ছে আহ এখানে একটা ব্যাপার আছে, কি, যে এই ভ্যালুটা যদি জিরো থেকে
ছোট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এইখানে যেটা পাবো সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, বা যেটাকে আমরা কাল্পনিক সংখ্যা বলে থাকি। তোমরা যখন ক্লাস 11 এ উঠবে তখন তোমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে তুমি এই অবাস্তব সংখ্যা বা আম কাল্পনিক সংখ্যা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তাহলে আমরা কি জানলাম? বাস্তব সংখ্যা কিন্তু নেগেটিভও হয়, পজিটিভও হয়। এটা মানে আলাদা কিছু না। এটা আমি ভুলবশত বলে ফেলেছি। যাই হোক। তো উম এদের পজিটিভ বা নেগেটিভ ভ্যালুর উপর নির্ভর করে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এখানে মানে এখানে যে বীজ দুটো রয়েছে, এই বীজ দুটো কিন্তু পরিবর্তনশীল হবে। যদি এর ভ্যালুটা পজিটিভ হয়, আবার এর ভ্যালুটা যখন নেগেটিভ হবে তখনও চেঞ্জ হবে। কিরকম হয়ে যাবে? তখন অবাস্তব হয়ে যাবে। দুটি পরস্পর অবাস্তব ও অসমান হবে যদি কি দেখতে পাই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো, লেস দেন জিরো হয়ে যায়, তখনই আমরা কিন্তু এই বিষয়টা দেখতে পাবো। ঠিক আছে? এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই। তাহলে এই তিনটে কেস তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আচ্ছা, তো চলো, এটুকু ক্লিয়ার হলো আমাদের। এবার আমরা আরেকটু এগোই। ও না, অঙ্ক আছে এরপর, তার মানে এই পেজেই আমার ধরাতে হবে। তো এবারে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার, আচ্ছা দিকে আগের পেজে জায়গা আছে নাকি? ওকে। এবার একটা জিনিস লক্ষ্য করো যে আমরা বীজগুলোকে তো x1 x2 তো আমরা এখানে লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি x1 x2 এর জায়গায় যদি আমরা এখানে আলফা ধরে নিতাম, আলফা, এটা ধরো আলফা আর এটাকে ধরো বিটা ধরে নিতাম, তাহলে কি হতো? তাহলে তো সমস্যা কিছু হতো না আশা করি। তাহলে এখানে আমি বললাম আলফা কমা বিটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। সমীকরণের সমীকরণের কি বীজ, দুটি বীজ। তবে আমরা লিখতে পারি কি লিখতে পারি আমরা? অবভিয়াসলি এটা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বি ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে বীজের মাধ্যমে আমরা একটা সমীকরণকে প্রকাশ করছি। বীজের মাধ্যমে আমরা একটা সমীকরণকে প্রকাশ করলাম। তো এখানে হচ্ছে দুটো জিনিস পাবো, একটা হচ্ছে আলফা বাই বিটা, আর একটা পাবো হচ্ছে, সরি, আলফা বাই বিটা কোথা থেকে পাবো? পাবো হচ্ছে তোমার আলফা প্লাস বিটা পাবো একটা, আলফা প্লাস বিটা দেখতে পাচ্ছি। আরেকটা আমরা দেখতে পাবো আলফা ইন্টু বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমরা কি পাবো জানো? মাইনাস বি বাই এ পাবো। আমি এই সমীকরণটাকে যদি একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে থাকি, এই সমীকরণটাকে যদি একটু রিঅ্যারেঞ্জমেন্ট করা যায়, তাহলে কিন্তু আমরা এই কনসেপ্টটা পেয়ে যাব। আর তার সাথে সাথে আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। এই দুটো জিনিস আমরা কিন্তু পাচ্ছি। এই দুটো জিনিস কিন্তু তোমাদেরকে খুব মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক সলভ হবে, প্রচুর অঙ্ক সলভ হবে। তো আমরা মোটামুটি দ্বিঘাত সমীকরণে যা যা বেসিক কনসেপ্ট ছিল সেগুলো বুঝিয়ে দিলাম। এবার এইগুলোকে কে কাজ করতে হবে। আমি তোমাদেরকে পুঁজি দিয়ে দিলাম, এবার তোমরা ব্যবসা করবে। এই হচ্ছে ব্যাপার। মানে ব্যবসা করতে গেলে যেমন পুঁজি লাগে, হ্যাঁ, সেখানে আমরা কি দেখি না, একটা একটা মূলধন নিয়ে আমরা একটা ব্যবসা শুরু করি। নিশ্চয়ই তোমরা পার্টনারশিপ বিজনেসে পড়েছো, বা যেটাকে তোমরা অংশীদারি কারবার বলছো। তাহলে এই অংশীদারি কারবারে যেমন তোমরা ওই মূলধন দিয়ে যেমন ব্যবসা শুরু করা হয়, সেরকম আমি মূলধনটা এখানে দিয়ে দিলাম। তো এবারে তোমাদেরকে কি করতে হবে? বিজনেসটা করতে হবে। দিস মিনস এখানে হচ্ছে তোমার অঙ্কটা সলভ করতে হবে। ওকে, আচ্ছা চলো।
তো এবারে হচ্ছে আমাদের কাছে প্রশ্ন চলে এসছে, আমাদের কাছে প্রশ্ন প্রস্তুত। তা ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে? ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে যে a মাইনাস টু, কালিটা চেঞ্জ করে নি। হ্যাঁ, এবারে বলছে a মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ গঠনই হবে না? বাহ, দারুণ প্রশ্ন দিয়েছে এটা একটা। এটা কিন্তু মনে রাখবে শূন্য স্থানেও কিন্তু আসে অনেক সময়। তো এই কারণেই অঙ্কটা তোলা। তো কোয়েশ্চেনটা বলেছে কি একটু লিখি আমরা, a মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, এটা ইজ ইকুয়াল টু কি হলো? জিরো হলো। তাহলে আমি a এর মান এমন কি ধরবো যার জন্য এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না? দেখো, আমরা একটা জিনিস শিখেছি, দেখো ফার্স্ট পেজে শিখেছিলাম, কি শিখেছিলাম? যে একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ কখন হয়? একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ তখনই হবে যে যে সমীকরণে, যখন সমীকরণে এক্স স্কোয়ার থাকবে, ঠিক আছে? কিন্তু এখানেও তো এক্স স্কোয়ার আছে, কিন্তু হ্যাঁ, এক্স স্কোয়ারের পাশে কিন্তু আরেকটা জিনিসও রয়েছে, সেটা হচ্ছে এ মাইনাস টু, তাই তো? তাহলে আমি যদি এখন একটা কাজ করি, যদি এ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো করে দেওয়া যায়, দেন এই সমীকরণটা তখন কিরকম হবে? তা সমীকরণটি এরকম হয়ে যাবে, সমীকরণটি হবে কি হবে? সমীকরণটি তখন দেখবে সমীকরণটা হয়ে যাচ্ছে টু এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, এরকম হয়ে যাচ্ছে। তার মানে এটা কি আর দ্বিঘাত সমীকরণ থাকলো? এটা তো একঘাত সমীকরণ হয়ে গেল, একচল বিশিষ্ট একঘাত সমীকরণ হয়ে গেল। একচল বিশিষ্ট, জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি এটা, একচল বিশিষ্ট একঘাত সমীকরণ হয়ে গেল, একঘাত সমীকরণ, তাই না? তো তখন তো আর সেটা দ্বিঘাত সমীকরণ থাকলো না। তো সেক্ষেত্রে আমরা তাহলে এখন a ইজ ইকুয়াল টু কত নিতে পারি? a ইজ ইকুয়াল টু যদি টু নিতে পারি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, এটা তখন অন্য, মানে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ হয়ে যাবে। তো নেক্সট কোয়েশ্চেন্স আমরা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন্সটা কি বলছে? বলছে কে এর মান কত হলে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস কে প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের একটি বীজ শূন্য হবে। আচ্ছা, একটি বীজ শূন্য হবে, বীজ মানে কি? আমি আগেই বলেছি তোমাদেরকে, সলিউশন বা সমাধানকে আমরা বীজ বলে থাকি। তার মানে এক্স এর ভ্যালু, এক কথায় বলতে গেলে এক্স এর ভ্যালুকে আমরা বলছি। তাহলে সমীকরণটা কি দিয়েছে? টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস কে প্লাস টু, এটা ইজ ইকুয়াল টু জিরো বলেছে। এখন তোমাদের আর কিচ্ছু করতে হবে না, সিম্পল জিনিস। এখন তোমাকে যখন মেনশন করেই দিয়েছে একটি বীজ শূন্য হবে, তার মানে নিশ্চয়ই এখন এক্স ইজ ইকুয়াল টু জিরো হলে সমীকরণটি হবে, সমীকরণটি সমীকরণটি কি হবে? নিম্নরূপ। সমীকরণটির নিম্নরূপ, নিম্নরূপ কি হবে বলো? ব্যাপারটা হচ্ছে এটা হয়ে যাবে তখন টু ইন্টু, এটা জিরো স্কোয়ার হয়ে যাবে, মাইনাস থ্রি ইন্টু জিরো হয়ে যাবে, মাইনাস কে প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে টু এর সাথে জিরো স্কোয়ার গুণ করছো মানে এটা জিরোই হবে, আবার এটাও জিরো হবে, এটা মাইনাস কে হবে প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। সিম্পল জিনিস, মাইনাস কে প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, সেখান থেকে কে ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কি? টু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা দেখতে পেলাম সেটা। তাহলে এই কে এর ভ্যালু কত হয়ে গেল? টু হয়ে গেল। এবার কে এর ভ্যালু টু হলে তবেই কিন্তু এর একটা বীজ শূন্য শূন্য হবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। এগুলো ছোট ছোট প্রশ্ন ছিল। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন, এবার এখানে সমাধান করতে বলেছে। তাহলে চলো সমাধান করব। কিভাবে করা যায়? এটাকে সিম্পল ভাবে একদম ডিরেক্টলি করা যেতে পারে। তাহলে চলো অর কথাটা ইউজ করব। আচ্ছা হ্যাঁ, সমীকরণ সমাধান করতে গেলে অর কথাটা ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু সমীকরণের কোনো অর্থ নেই, ঠিক আছে? অর কথাটা ইউজ করতে হবে, কারণ অর দিয়ে আমি যেটা লিখবো তার সাথে উপরের যে অংশটা রয়েছে, উপরের যে সমীকরণের পার্টটা রয়েছে তার সাথে কিন্তু রিলেশন রয়েছে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। এটাকে সিম্পল ভাবে করা যেতে পারে। তো ফার্স্টে আমরা কি করব? এক্স এক্স প্লাস বি, দেখো এটাই এলসিএম এসছে এখানে, তাহলে এখানে আসলো হচ্ছে এক্স প্লাস বি মাইনাস এটা চলে আসলো এক্স। এখন এই পাশে কি আসছে? এ ইন্টু এ প্লাস বি, আর এখানে আসছে এ প্লাস বি
মাইনাস এ চলে আসছে। সিম্পল। এখন কথা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস বি, এখানে নিলাম, তাহলে এক্স প্লাস বি মাইনাস এক্স চলে এলো। বা আর এ পাশে কি আসছে, এ প্লাস বি মাইনাস এ চলে এলো, ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি চলে আসবে। এবার আমরা কি করব, ব্রেক করে দেব। দেখো, ব্রেক মেথড ইউজ করব। ব্রেক মেথডে কি দেখতে পাবো, এক্স এর সাথে এক্স কেটে যাচ্ছে, এখানে এ এর সাথে এ কেটে যাচ্ছে, খুব ভালো কথা। তাহলে এখন আমরা পেলামটা কি, বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি, আর এখানে পেলাম বি বাই এ ইন্টু এ প্লাস বি। সিম্পল। এবার আমরা কি করতে পারি, দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, দুটোর মধ্যে কম্প্যারিজন যদি করা যায়, তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি করতে পারো, বি কেটে দিতে পারো, এটা নিয়ম আছে, কাটা যায় এরকম ভাবে। এক্স ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 1 বাই এ ইন্টু এ প্লাস বি, এটা পেয়ে গেলাম। এখন এটাকে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করলে এক্স ইন্টু এক্স প্লাস বি পেয়ে যাচ্ছি, এটা ইজ ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস পেয়ে যাব। এবার একটু এখানে ভাঙতে হবে। আচ্ছা, এটাকে আমরা করলে এক্স স্কোয়ার প্লাস এক্স বি পেয়ে যাচ্ছ, আর এইগুলোকে এ পাশে নিয়ে আসলে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি, এই আমরা পেয়ে যাচ্ছি সিম্পল ভাবে। এখন কথা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে এক পাশে, আর এদিকে হচ্ছে এক্স বি মাইনাস এ বি, এটা ইজ ইকুয়াল টু জিরো। সিম্পল ভাবে এখানে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ পেয়ে যাচ্ছ, আর এখানে হচ্ছে তুমি যদি বি কমন নিয়ে নাও, এক্স মাইনাস এ পেয়ে যাচ্ছ, এটা ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেল। সিম্পল ভাবে তুমি বোথ টার্ম থেকে এক্স মাইনাস এটাকে কমন নিয়ে নাও, ভেতরে তাহলে কি পাবে, এখান থেকে পাবো হচ্ছে এক্স প্লাস এ, আর এখানে পাবো হচ্ছে বি। সিম্পল, এটা ইজ ইকুয়াল টু জিরো। এখন নেক্সট কি দেখতে পাচ্ছি, নেক্সট আমরা যেটা দেখতে পাবো, যে এখানে আবার লিখবো এক্স মাইনাস এ টু এক্স প্লাস এ প্লাস বি, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি, জিরো। এবার যেহেতু দুটো টার্মের মধ্যেই এক্স রয়েছে, তার মানে সেক্ষেত্রে মানে এই দুটোই হচ্ছে ফ্যাক্টর, ফ্যাক্টর হিসেবে পেয়ে গেলাম। এটা আমরা কি করলাম, ফ্যাক্টরাইজেশন করেছিলাম, মানে ফ্যাক্টরাইজেশন করে এটা পেয়েছি। যাই হোক, ঠিক আছে, সেটা নিয়ে কথা না। এখন এবারে আমরা দুটো কেস দেখতে পেলাম, আর তোমরা নিশ্চয়ই আগে করেছো এটা। এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো পেয়ে যাচ্ছি, হয় এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো, অথবা অথবা আমরা কি লিখতে পারি, এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা জিরো পেতে পারি। তাহলে এখন এক্স এর ভ্যালু কত পেলাম, এ পেলাম একটা, আবার এক্স এর ভ্যালু এখানে কি পেলাম, দুটোকে একসাথে যদি সরাতে পারি, মাইনাস অফ এ প্লাস বি, এই দুটো ভ্যালু আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের সলিউশন কি কি হলো, সলিউশন যেটা হয়ে যাবে, একটা এ বেরিয়েছে, একটা মাইনাস এ প্লাস বি বেরিয়েছে, ঠিক আছে, এই দুটো সমাধান। তাহলে নির্ণয় সমাধান কি হবে, তাহলে নির্ণয় সমাধান যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এ একটা দেখতে পাবো, আর একটা হচ্ছে মাইনাস এ প্লাস বি দেখতে পাবো। তো বি কেয়ারফুল, এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। তো নেক্সট নেক্সট অঙ্ক কি বলছে, এটা খুবই ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। তাহলে এই অঙ্কটাতে আমরা কিভাবে কি করতে পারি, দেখো প্রথমে আমরা পাতাবো অঙ্কটাকে। 1/a+b+x ইকুয়াল টু 1/a+1/b+1/x। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে দুটো কেস দিয়েছে, সেটা হচ্ছে এক্স এর ভ্যালু কখনো জিরো হবে না, আর এক্স এর ভ্যালু কখনো মাইনাস অফ এ প্লাস বি হবে না। দেখো আগের অঙ্কের সলিউশনে একটা পেয়েছিলাম কিন্তু মাইনাস অফ এ প্লাস বি। তো যাই হোক, এখানে মাইনাস অফ এ প্লাস বি হবে না। তা যাই হোক, প্রথমে আমরা কিভাবে কি করব, আমরা আগের অঙ্কটাতে কি করেছিলাম বলো, আগের অঙ্কটাতে এক্স এর পার্টগুলোকে সব এক জায়গায় নিয়ে এসে ক্যালকুলেট করেছিলাম, অবশ্য ওখানে তৈরি করা ছিল বলে তাই, বাট এখানে তো তৈরি করা নেই। এখানে কি করব, এখানে আমি একটা কাজ করব, এ প্লাস বি প্লাস এক্স রাখবো এ পাশে, আর এ পাশে নিয়ে চলে আসবো হচ্ছে -1/x, এটা ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/b নিয়ে আসবো। এবার এরপর কি করব, এলসিএম করব। এলসিএমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স পেয়ে যাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছি এক্স, আর এখানে পেয়ে যাবো হচ্ছে এ প্লাস বি প্লাস এক্স। ওকে, আর এ পাশে হচ্ছে এ বি, আমরা এলসিএম পেলাম, এটা বি প্লাস এটা এ পেয়ে যাব, এটা ব্র্যাকেটের আন্ডারে রাখলাম। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখতে পাবো, এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, আর নিচে পেয়ে যাব হচ্ছে এক্স ইন্টু এ প্লাস বি
প্লাস এক্স। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এ প্লাস বি পেয়ে গেলাম ডিভাইডেড বাই এ বি পেয়ে গেলাম। ক্লিয়ার? তারপরে নেক্সট অঙ্ক, মানে নেক্সট অঙ্ক কি বলি, নেক্সট নেক্সট স্টেপ আমরা কি করতে পারি, তাহলে চলো একটুখানি কালারটা চেঞ্জ করলে বোঝা যাবে। বা এক্স এর সাথে মাইনাস এক্স কেটে গেল, তাহলে এখানে থাকলো পরে মাইনাস অফ এ প্লাস বি আর ডিভাইডেড বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স পেয়ে গেলাম, তাই তো? এটা ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি, এটা আমরা দেখতে পেলাম। ক্লিয়ার? নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, কি করতে পারি এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে খুব ভালো একটা স্টেপ করব। দেখো এটাকে যদি সলিউশন করি, পুরোটাকে সলিউশন করলে দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, আমি সেই হিসাবেই রাখবো। তাহলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এটা ইজ ইকুয়াল টু মাইনাস এ বি হয়ে যাবে। যে মাইনাসটা এখানে একটা ছিল, যে মাইনাসটা এপাশে গিয়ে মাইনাস এ বি হয়ে গেল। তাহলে এক্স ইন্টু এ প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স স্কোয়ার, মাইনাসটা এপাশে এসে প্লাস হয়ে যাবে, প্লাস এ বি ইজ ইকুয়াল টু জিরো। নেক্সট স্টেপ কি হতে পারে? নেক্সট স্টেপ যেটা হবে সেখানে হচ্ছে তোমার এক্স স্কোয়ারের সাথে তুমি একটা কাজ করো, এক্স এ কে নাও, আর এখানে এক্স বি কে তুমি নাও হচ্ছে এ বি এর সাথে, এটা ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেল। নেক্সট স্টেপ কি হবে, এক্স কমন নাও, এক্স প্লাস এ পেয়ে যাচ্ছ, আর এখানে হচ্ছে বি কমন নিয়ে নাও, তাহলে এখানেও এক্স প্লাস এ পেয়ে যাচ্ছ, এটা ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। নেক্সট তুমি এক্স প্লাস বি এক্স প্লাস এ দেখে নাও, এটা ইজ ইকুয়াল টু জিরো। সেখান থেকে তুমি হয় এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো পেয়ে যাচ্ছ, অথবা তুমি এটাও পেতে পারো, সেটা হচ্ছে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে সেখান থেকে তুমি এক্স ইকুয়ালস টু কি দেখতে পাচ্ছ, মাইনাস এ দেখতে পেয়ে যাচ্ছ, আর এখানে এক্স ইকুয়ালস টু কি দেখতে পাচ্ছ, মাইনাস বি দেখতে পাচ্ছ। দেখো এই দুটো কন্ডিশনের মধ্যে কোনোটাই মিলছে না তো এর সাথে, তাহলে এইগুলোই আনসার হবে। তাহলে সুতরাং নির্ণয় সমাধান তুমি কি দেখতে পাচ্ছ, নির্ণয় সমাধান একটা হচ্ছে মাইনাস বি, একটা হচ্ছে মাইনাস এ। ঠিক আছে, আচ্ছা নেক্সট, নেক্সট অঙ্কটা, বাহ এটাও খুব সুন্দর অঙ্ক, একদম সিলেক্টিভ সিলেক্টিভ অঙ্ক কিন্তু বাছা হয়েছে। হুম, ভালো করে কিন্তু মন দিয়ে দেখতে হবে, কারণ এই অঙ্কগুলোর মধ্যে হয়তো পরীক্ষায় চলে আসতে পারে। এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। এখানে কিন্তু ডেফিনেটলি একটা কথা বলে বলে দিয়েছে, মানে এক কথা এই সমীকরণের যে সমাধান সেটা কোনোভাবেই কিন্তু চার হবে না, চার হবে না, এটা কিন্তু তো এই অঙ্কটাকে আমরা করব কিভাবে? এটাকে দেখো অনেক রকম ভাবে অঙ্কটাকে করা যায়। কেউ মানে কেউ কিছু একটা ধরে নেয়, ধরে নিয়ে তারপরে সেখান থেকে এগোয়, অথবা ডাইরেক্টলি করার চেষ্টা করে। তা আমি বলবো যে কিছু একটা ধরে নাও, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ধরা যাক এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর। অনেক সময় এই ধরনের অঙ্ক এরকম ধরে নেওয়ার পরেও কিন্তু অঙ্ক বড় হয়ে যায়। তা যাই হোক, এখানে ইউ ধরে নাও, তাহলে সুতরাং সমীকরণটি কি হবে, সমীকরণটি হবে এখন আহ, সেটা হচ্ছে ইউ স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস ফাইভ ইউ প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। দেখো কত ছোট হয়ে গেল অঙ্কটা। এখন আমি এটাকে মিডল টার্ম প্রসেস করব, বা যেটাকে আমরা মানে ফ্যাক্টরাইজেশন প্রসেসেরই একটা প্রসেস হচ্ছে মিডল টার্ম প্রসেস। সেটা হচ্ছে সিক্স, সিক্স মাইনাস ওয়ান, সিক্স মাইনাস ওয়ান করতে যাবে না, থ্রি ইন্টু টু করতে যাবে, তাহলে থ্রি প্লাস টু ইন্টু ইউ প্লাস সিক্স, এটা ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেল। নেক্সট কি করা উচিত, ইউ স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ইউ মাইনাস টু ইন্টু ইউ প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। সেখান থেকে আমরা ইউ কমন নিয়ে নিলাম, ইউ মাইনাস থ্রি পাবো, এখানে টু কমন নিয়ে নিলেও এখানে ইউ মাইনাস থ্রি পেয়ে যাব, এটা ইজ ইকুয়াল টু জিরো। সেখান থেকে আমরা ইউ এর ভ্যালু ইউ মাইনাস টু, আর এখানে পাবো হচ্ছে ইউ মাইনাস থ্রি, এটা ইজ ইকুয়াল টু জিরো। একটা কেস পাবো হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু টু, আর একটা কেসে পাবো হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু থ্রি। দুটো কেস পেয়ে গেলাম। এবার এইখানে তো শেষ করলে হবে না, কারণ আমাকে তো এক্স দিয়ে দিয়েছে। তাহলে এক্স দিয়ে যখন দিয়েছে তাহলে আমাদের কি করতে হবে, আমরা ফার্স্ট যেটা দেখেছিলাম
এক্স ইউ ইজ ইকুয়াল টু 2, আর একটা রেখেছিলাম হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু 3। এবার ইউ এর জায়গায় আমরা কি করব, সেই আগের ভ্যালুটাকে বসিয়ে দাও, সেই আগের ভ্যালুটাকে বসিয়ে দাও, এক্স প্লাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4, এটা ইজ ইকুয়াল টু 2। সলিউশন করে দাও, এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস 4। তারপরে কি করলাম, এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 8। তারপরে কি করলাম, এক্স মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস 8 মাইনাস 14, সরি মাইনাস 14 কেন, মাইনাস 4 হয়ে যাচ্ছে, তো মাইনাস 4 হবে, এটা মাইনাস 4 হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, মাইনাস এক্স আসছে, মাইনাস এক্স এ পাশে আসছে হচ্ছে মাইনাস 12। তারপরে কি আসছে, এক্স ইকুয়ালস টু 12 চলে আসছে। তার মানে একটা কেসে আমরা দেখতে পেলাম এক্স ইকুয়ালস টু 12। আরেকটা কেসে আমরা কি দেখতে পাবো, এটা হচ্ছে এক্স প্লাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4, এটা ইজ ইকুয়াল টু 3 চলে আসছে। তারপরে কিচ্ছু না, এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স মাইনাস 4 চলে আসছে। তারপরে কি করতে পারি, এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 3 4 12। তারপরে কি করতে পারি, এক্স মাইনাস 3x ইকুয়ালস টু মাইনাস 12 মাইনাস 4। তারপরে কি করতে পারি আমরা, মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস 16 পেতে পারি। তারপরে কি করতে পারি, এক্স ইকুয়ালস টু 16 পেতে পারি। তাহলে আমরা কিন্তু এক্স এর এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে দুটো সমাধান পেলাম বা দুটো সলিউশন পেলাম, সে একটা হচ্ছে 12, একটা হচ্ছে 16। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর উত্তর লেখার দরকার আছে? উত্তর লেখার দরকার নেই, মানে আমি লিখছি না, অনেকগুলো অঙ্ক করতে হবে তো। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি বলেছে, বাহ এটাও খুব সুন্দর অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক। এই অঙ্কটা একটা স্পেশাল কেসের অঙ্ক, তো এটাকে দেখবে ভালো করে কিভাবে করা যেতে পারে। আমি অঙ্কটাকে প্রথমে পাতাই, তাহলে 1 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, এটা প্লাস 1 বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস এটা হচ্ছে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, এটা ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা, 1/6 পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার এটাকে সমাধান কিভাবে করা যেতে পারে ভালো করে লক্ষ্য করো। দেখো, এই যা করতে হবে এদের মাধ্যমে, নিচে এখানে কি রয়েছে, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 রয়েছে, আর উপরে কি রয়েছে, 1 রয়েছে। এই 1টাকে এই দুটোর মাধ্যমে নিয়ে আসতে হবে, এই দুটো ফ্যাক্টরের মাধ্যমে নিয়ে আসতে হবে। তো আমি একটা কাজ করি, এখানে এক্স মাইনাস 1 প্লাস, প্লাস করবো না, মাইনাস করবো, এটা মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। তুমি লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা। দেখো, একটু বলে নি, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ধরো এক্স মাইনাস 1 হচ্ছে, তো মাইনাস অফ এক্স, এটা মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি একটা ভেঙে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ধরো এক্স মাইনাস 1 হচ্ছে, এখানে মাইনাস এক্স, এটা প্লাস 2 হয়ে যাচ্ছে। তুমি দেখো এক্স এক্স কেটে যাবে, প্লাস 2 মাইনাস 1 হয় হচ্ছে 1। দেখো 1 কিন্তু চলে এসছে, ঠিক 1 চলে এসছে, সেই জন্য আমি এরকম নিয়ে এসেছি। একই রকম ভাবে এখানেও দেখো তুমি, এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 আমরা পেলাম, প্লাস এটা হচ্ছে এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 4। এখানে মুখস্থ করার কিছু নেই, ব্যাপারটা ব্যাপারটা বুঝে গেলে একবার খুব ইজি। এক্স মাইনাস 4, এটা ইজ ইকুয়াল টু কিন্তু 1/6 হয়ে গেল। নেক্সট আমরা কি করব, ভেঙে দেব। ভাঙবো কিরকম ভাবে, ডিস্ট্রিবিউশন করে দেবো, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, ঠিক আছে, মাইনাস এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, এটা পেয়ে গেলাম। একই রকম ভাবে এখানে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 পেলাম। আচ্ছা, মাইনাস এক্স মাইনাস 3 পেয়ে গেলাম, ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 পেলাম, আবার এক্স মাইনাস 3 পেয়ে গেলাম, প্লাস এক্স মাইনাস 3 পেলাম, ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 পেয়ে গেলাম, এক্স মাইনাস 4 পেয়ে গেলাম। আচ্ছা, আর একটা লাস্ট আছে হচ্ছে এক্স মাইনাস 4 পেয়ে গেলাম, আর ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 পেলাম। ক্লিয়ার? এটা ইজ ইকুয়াল টু 1/6 পেয়ে গেলাম। এবার আমার কি করতে হবে, কিচ্ছু না, ব্রেক করতে হবে, এটাকে ব্রেক করে দাও, ব্রেক করে দাও, ব্রেক করে দাও, এখানে ব্রেক করে দাও, এটার সাথে এর সাথে একে ব্রেক করে দাও, এর সাথে একে ব্রেক করে দাও। ঠিক আছে, নেক্সট কি আসছে, 1/x মাইনাস 2 বেরিয়ে আসছে,
মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান চলে আসছে, প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি চলে আসছে, এখানে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু চলে আসছে, এখানে কি হচ্ছে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর চলে আসছে, এখানে কি হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি চলে আসছে, এটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স চলে আসছে। ব্রেক করে দাও, ব্রেক মেথড। দেখো মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এখানে দেখো কারোর সাথে কাটছে কি না, আমি তো দেখতে পাচ্ছি না, বাট এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে এখন পড়ে থাকছে কি কি, এখন পড়ে থাকছে হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান পড়ে থাকছে, এটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স পেয়ে গেলাম। ঠিক আছে, এবার এটাকে সলভ করো, এটা এক্স মাইনাস ফোর চলে আসছে আর এটা এক্স মাইনাস ওয়ান চলে আসছে, এটা এক্স মাইনাস ওয়ান হয়ে গেল মাইনাস এখানে এক্স মাইনাস ফোর হয়ে গেল, এটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর হয়ে যাবে, ডিভাইডেড বাই এটা হচ্ছে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান, এটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স পেয়ে গেলাম। তাহলে এখন আমরা যেটা দেখতে পাবো যে ব্রেক করে দিলে এখান থেকে ব্রেক মেথডে এক্স এর সাথে এক্স কেটে গেল, তাহলে এখানে থাকলো পরে থ্রি বাই এক্স মাইনাস ফোর এক্স মাইনাস, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব ওয়ান বাই সিক্স। ক্লিয়ার, ওয়ান বাই সিক্স পেয়ে গেলাম। আচ্ছা নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান, এটা ইজ ইকুয়াল টু তিন ছয় আঠেরো, আঠেরো পেয়ে গেলাম। এই পেজে আর ধরানো সম্ভব নয়, তো পেজে তো অন্য একটা অঙ্ক চলে এলো, যাই হোক ঠিক আছে, আমি এই জায়গাটাতে করে নিচ্ছি, ঠিক আছে, এই জায়গাটাতে করে নিচ্ছি। আচ্ছা তারপরে আচ্ছা আগে এইখানে ভরাট করি, এখানে যদি হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই। এখানে সলভ করো, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা ইজ ইকুয়াল টু এইটিন হয়ে যাচ্ছে, এবার সেখান থেকে এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাস এইটিন, এটা ইজ ইকুয়াল টু জিরো পেয়ে যাবে। তাহলে নেক্সট নেক্সট পেজে চলে যাই আমরা, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ার, আচ্ছা আগের পেজে কি ছিল, এটা মাইনাস ফাইভ এক্স পেয়ে যাব, মাইনাস ফাইভ এক্স পেয়ে যাচ্ছি। আচ্ছা নেক্সট আমরা কি পাচ্ছি, এবার আঠারো থেকে চার বাদ দিলে কত হয়, চোদ্দো হয়ে যায়, মানে ফোরটিন হয়ে যাচ্ছে, এটা ইজ ইকুয়াল টু জিরো, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, চোদ্দো মানে সাত দুগুণে চোদ্দো, তার মানে হচ্ছে এখানে সেভেন এক্স পেয়ে যাব, একটা প্লাস টু এক্স পেয়ে যাব, মাইনাস ফোরটিন, এটা ইজ ইকুয়াল টু জিরো, এবার সেখান থেকে আমরা এক্স কমন নিলে এক্স সেভেন পেয়ে যাচ্ছি, আর এখানে হচ্ছে প্লাস টু ইন্টু এক্স মাইনাস সেভেন পেয়ে যাবো, এটা ইকুয়াল টু জিরো। এখান থেকে তোমার পাচ্ছ হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সেভেন, এটা ইজ ইকুয়াল টু জিরো, এবার এখান থেকে এক্স এর ভ্যালু একটা পেয়ে যাচ্ছ মাইনাস টু ইকুয়াল টু সেভেন পেয়ে যাচ্ছ। ক্লিয়ার, দুটো ভ্যালু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে। এবার নেক্সট কোয়েশ্চেন তো আমরা দেখতে পেলাম, এই যে নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে তাহলে বি স্কোয়ার বাই এসি এর মান কত হবে, বি স্কোয়ার বাই এসি এর মান কত হবে, এটাই আমাকে বের করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। তাহলে প্রথম কথা হচ্ছে একটি বীজ, তাহলে ধরা যাক একটি একটি বীজ আলফা, অপরটি কি হবে, অপরটি হবে হচ্ছে টু আলফা ডেফিনেটলি। আর আমরা জানি যে দুটি বীজের দুটি সমষ্টি কত হচ্ছে, বলো, দুটি বীজের সমষ্টি কত হবে, কিছুই না, আলফা প্লাস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে, এখান থেকে আমরা কি পেতাম, মাইনাস বি বাই এ, তাই তো পেতাম, তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, আলফা ইকুয়াল টু মাইনাস বাই এ। ঠিক আছে, নেক্সট দুটি বীজের গুণফল, দুটি বীজের গুণফল যেটা হচ্ছে আলফা ইন্টু টু আলফা, ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, কিছুই না,
সি বাই এ পেয়ে যাব। তাহলে এখান থেকে 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু বাই এ পেয়ে যাবো। এবার তাহলে 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ থেকে আমরা যেটা পাই, তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে কি পাওয়া যায়? 2 নং সমীকরণ থেকে আমরা পাই আমরা, দেখো 1 নং সমীকরণে তুমি কি দেখতে পেয়েছো? 1 নং সমীকরণে তুমি কি দেখতে পাচ্ছ? এটা দেখতে পেয়েছো। আর 2 নং সমীকরণে এটা দেখতে পেয়েছো। তাহলে চলো একটা কাজ করি আমরা। তাহলে 1 নং সমীকরণের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো একটা জিনিস, 3 আলফা বলেছে তো। 1 মিনিট দাও, করতে সুবিধা। আচ্ছা তুমি একটা জিনিস দেখো, লক্ষ্য করো এই জায়গাটা আলফা স্কোয়ার আছে, আমি কালো পেনের বদলে অন্য একটা কালিও ব্যবহার করতে হবে ব্যাপার। তাহলে দেখো এখানে আলফা স্কোয়ার আছে, এখানে আলফা রয়েছে, তাই তো? আচ্ছা আমি কি এখান থেকে এটা পেতে পারতাম, আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ? ঠিক আছে, তোমাদেরই হিসাবে সুবিধার্থের জন্য করছি ব্যাপার। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে 2 ইন্টু আলফা স্কোয়ারের জায়গায় এই আলফার ভ্যালুটা বসিয়ে দেবো, মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু সি বাই এ। আমাকে শুধু মোটিভ রাখতে হবে এটা যে কি বের করতে বলেছে। আচ্ছা মাইনাস এর স্কোয়ার মানে মাইনাস ওয়ান স্কোয়ার ডেফিনেটলি প্লাসই হয়, তাহলে এটা বি স্কোয়ার ডিভাইডেড বাই 3 3 যা 9 এ স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু সি বাই এ হচ্ছে। তারপর সেখান থেকে তোমরা কি পাচ্ছ, তোমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে সিম্পল একটা জিনিস। আচ্ছা একটা কাজ করো, 2 স্কোয়ার বাই 9 করে দাও সি বাই এ, আর এখানে এ স্কোয়ার চলে যাচ্ছে, এবারে এখানে স্কোয়ারের সাথে এটা কেটে গেল। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে বি স্কোয়ারটাকে এই পাশে রাখো, বি স্কোয়ার এ পাশে রেখে যদি সিম্পলিফাই করে দেখি, এ ইজ ইকুয়াল টু 9/2 পেয়ে যাচ্ছ। মানে 4/5ও লিখতে পারো তুমি যদি ভগ্নাংশে মানে ভগ্নাংশটাকে না রাখতে চাও, তুমি যদি এটাকে ডেসিমালে রাখতে চাও বা দশমিকে রাখতে চাও, তাহলে তুমি এরকম রাখতে পারো। আর যদি তুমি ভগ্নাংশে রাখতে চাও তুমি রাখতে পারো 9/2 হয়ে। নেক্সট কোয়েশ্চেন কি দেখতে পাচ্ছি, নেক্সট কোয়েশ্চেন যেটা দেখতে পাবো এটাও খুব সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে আর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করা হয়, তাহলে গুণফল নাকি 189 পাওয়া যায়। এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি কি হয়? খুব ভালো করে ব্যাপারটাকে বোঝো। দেখো আমি প্রথম লাইনটা না পড়ে এখন সেকেন্ড লাইনটা প্রথমে পড়ি। যে বলছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, একটা অঙ্ককে ধরতে হয় কিভাবে, মেন হচ্ছে অ্যাপ্রোচ। উইথাউট অ্যাপ্রোচ কিন্তু কখনো অঙ্ক করতে পারবে না। দেখো এখানে বলে দিয়েছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, আমি এই জায়গাটা স্টার মারলাম, এটা খুব গুরুত্বপূর্ণ। এইটার ওপরে কিন্তু মানে এই কনসেপ্টটার উপরে কিন্তু পুরোপুরি অঙ্কটা ডিপেন্ড করছে। তাহলে তাহলে ধরা যাক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ বলে, তার মানে এককের ঘরের অঙ্ক ধরতে হবে আমাকে, এককের ঘরের অঙ্ক কত সেটাকে এক্স ধরে নাও। আর দশকের ঘরের অঙ্ক কি ধরবে, তাহলে দশকের ঘরের অঙ্ক কি দেখতে পাচ্ছ, কি হতে পারে? দ্বিগুণ বলে বলেছে যেহেতু, তাহলে 2 × x হয়ে যাবে। কথা বোঝাতে পারছি? তাহলে নেক্সট এবার যে আহ, সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটি কি হবে, তাহলে সুতরাং সংখ্যাটি হবে, সংখ্যাটি পাবো সংখ্যাটি দশকের ঘরে যে অঙ্কটি রয়েছে 2x, তার সাথে 10 গুণ করে দাও, আর এককের ঘরের অঙ্কের সাথে 1 গুণ করে দাও, তাহলেই তুমি সংখ্যাটা পেয়ে যাবে 20x প্লাস এক্স। আমি বোঝাচ্ছি ব্যাপারটা কেন বললাম এটা। দেখো আমি তোমাকে একটা সংখ্যা লিখে দেখাচ্ছি, ধরো 52 রয়েছে,
তাহলে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। তাহলে ছোটবেলায় নিশ্চয়ই করেছো 5 ইন্টু দশকের ঘরে আছে বলে ইন্টু 10 প্লাস 2 ইন্টু 1 এককের ঘরে আছে বলে। দেখো 50 পেয়ে যাচ্ছি প্লাস 2। ব্যাপারটা বুঝতে পারলে? বিষয়টা তাই একদম একই রকম ভাবেই করলাম। হয়ে গেল। এবার এটুকু ক্লিয়ার, আমাদের মানে সংখ্যাটা রেডি হয়ে গেছে। এখন বলছে যে এই যে এবার প্রথম লাইনে আসো, যদি দুটি অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করা হয়। এককের ঘরের অঙ্ক কি ছিল? এক্স ছিল। এককের ঘরের অঙ্ক দিয়ে যদি গুণ করা হয় তাহলে গুণফল নাকি 189 আসে। তাহলে প্রশ্নানুসারে আমি ডাইরেক্ট প্রশ্নানুসারেতে ঢুকে যেতে পারি। প্রশ্নানুসারে এটাকে কি লিখতে পারি আমরা, এই যে সংখ্যাটা রয়েছে তাকে যদি এক্স দিয়ে গুণ করা হয় তাহলে বলছে নাকি আমরা গুণফলটা 189 পাবো। খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে 21 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু 189। তাহলে সেখান থেকে আমরা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 189 ডিভাইডেড বাই 21। এটাকে যদি আমরা কাজ করি, ব্রেকটা হচ্ছে অন্য কালি দিয়ে করি তাতে সুবিধা হবে আমার। আচ্ছা, কথাটা কি বলতে চাইব না, 189 ডিভাইডেড বাই 21। এবার তুমি দেখো, লক্ষ্য করো, এই 21 এর সাথে যদি 9 গুণ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9 পেয়ে গেলাম। 9 পেতে পারি তো? নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, এক্স এর ভ্যালুটা কি পেতে পারি? সেটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ 9 পেতে পারি। ইয়েস অর নো? পেতে পারি তো? তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্লাস মাইনাস রুট ওভার অফ 9 মিনস হচ্ছে এক্স এর ভ্যালুটা কি কি পেতে পারি। একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু পেতে পারি প্লাস রুট ওভার অফ 9, আরেকটা পেতে পারি হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস রুট 9। ঠিক আছে, একটা হচ্ছে প্লাস, এটা 3 পেয়ে গেলাম, একটা হচ্ছে মাইনাস 3 পেয়ে গেলাম। আমার এখানে রাখতে হবে এটা, কিন্তু আমাকে চেয়েছে কি, ব্যাপারটা হচ্ছে এখানে দেখো, এবারে এক্স এর ভ্যালুটাকে যদি আমি এখানে গুণ করে দিই তাহলে ধরো 3 × 21 কত হচ্ছে, 63 হচ্ছে। আর -3 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু আমার সংখ্যাটা -63 আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কোন ভ্যালুটাকে যোগ্য বলে মনে করব? +3টাকে, বিকজ এখানে পরিষ্কার বলে দিয়েছে ধনাত্মক সংখ্যা, এটা একটা ধনাত্মক সংখ্যা হবে। ধনাত্মক সংখ্যাটা কোথায়, এই যে ধনাত্মক সংখ্যা কিন্তু এখানে বলে দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সুতরাং তাহলে x ইজ ইকুয়াল টু 3 হলো সমীকরণটির সমাধান। সমীকরণটির সমাধান, ঠিক আছে? সমীকরণটির সমাধান। এবার কেন সমীকরণটির সমাধান, কেন এটা ওই সমীকরণের সমাধান হতে পারবে না? আচ্ছা, x এর মান, x এর মান ঋণাত্মক ঋণাত্মক হয় না, মানে এখানে হয় না বেসিক। যাই হোক, তা সুতরাং সংখ্যাটি কি হবে, বা এককের ঘরের অঙ্ক জিজ্ঞাসা করেছে, তাহলে সুতরাং এককের ঘরের অঙ্কটি হবে এককের ঘরের অঙ্ক। এককের ঘরের অঙ্কটি কি হবে? হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে এক্স এর মান ঋণাত্মক ঋণাত্মক ধরা হলে ঋণাত্মক ধরা হলে আমরা কি দেখতে পাবো, এককের ঘরের অঙ্ক অঙ্ক কি হবে, ঋণাত্মক হয়ে যাবে, ঋণাত্মক হবে, যা কখনোই যা কখনোই সম্ভব নয়। ঠিক আছে, এটা তো একটা লজিক আছে, প্লাস হচ্ছে তোমার
পুরো সংখ্যাটাই হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আর কটা কোয়েশ্চেন বাকি আছে একটু দেখে নিও। ওহো, এখন অনেকগুলো অঙ্ক বাকি আছে। না না, অনেকগুলো অঙ্ক না, স্লাইড অনেকগুলো নেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি অনেকগুলো অঙ্ক নয়। তা আমাদের কোনটা চলছে? এর আগেরটা চলছে, এর আগেরটা হয়ে গেল। এটা করবো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা কি বলেছে? বলেছে এক ব্যক্তি 50 মিনিটে স্রোতের প্রতিকূলে 10 কিলোমিটার নৌকা চালিয়ে আবার স্রোতের অনুকূলে পূর্বের স্থানে ফিরে এলো। স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার/ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগটা আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথম কথা, আমাদের কিন্তু কনসেপ্ট রাখতে হবে স্রোতের অনুকূলে যাওয়া মানে কি, স্রোতের অনুকূলে যাওয়ার কনসেপ্টটা কি, আর প্রতিকূলে যাওয়ার কনসেপ্টটা কি। আমি বলে দিচ্ছি সবকিছু। তা ধরা যাক স্থির জলে স্থির জলে নৌকার কত হবে? স্থির জলে নৌকার বেগে সিম্পল জিনিস, তুমি একটা কাজ করে ইউ ধরে নাও বা এক্স ধরে নাও। না, আমি ইউ ধরবো। এক্সটা হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স ভাব লাগে। ইউ ধরলে একটা, হ্যাঁ, ইউভি এগুলো হচ্ছে বেগকে ইন্ডিকেট করছে। আচ্ছা, ইউ কিলোমিটার/ঘন্টা। ইউ কিলোমিটার। ঠিক আছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। তারপরে আচ্ছা, তাহলে স্রোতের অনুকূলে গেলে, দেখো এখানে আমরা যেটা দেখব এটা হচ্ছে তোমার আহ, আপেক্ষিক বেগের একটা কনসেপ্ট এখানে নিয়ে। আপেক্ষিক রিলেটিভ স্পিডের কথা যদি আসে, রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ বিষয়টা সেম। যাক, সুতরাং তাহলে স্রোতের স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে ইংরেজিতে লিখে রাখি ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম স্রোতের অনুকূলে নৌকোর বেগ কত হবে? নৌকার বেগ। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, স্রোতের অনুকূলে যখন নৌকা নিয়ে যাচ্ছ তখন তোমাকে কিন্তু খুব বেশি এফোর্ট দিতে হয় না। নৌকো কিন্তু তোমার এফোর্ট দেওয়ার তুলনায় অনেক তাড়াতাড়ি এগিয়ে যায়। কেন এগিয়ে যায়? কারণ তোমার নৌকার বেগের সাথে স্রোতের যে বেগ সেটা যোগ হয়ে যায়। এখানেও আমি তাই করব। তাহলে ইউ প্লাস, দেখো এখানে বলে দিয়েছে স্রোতের বেগ কত? 5। এটা কিন্তু যোগ হয়ে গেল, এখন এটা এত কিলোমিটার/ঘন্টা হয়ে যাবে। সিম্পল। একই রকম ভাবে স্রোতের প্রতিকূলে প্রতিকূলে মানে হচ্ছে আপস্ট্রিম, নৌকার বেগ কত হয়? সেটা হচ্ছে u-5, এত কিলোমিটার/ঘন্টা। হয়ে গেল। তাহলে এখন কতক্ষণ টাইম? 50 মিনিট টাইম। কত কিলোমিটার যাচ্ছে? 10 কিলোমিটার যাচ্ছে। তাহলে স্রোতের স্রোতের অনুকূলে অনুকূলে 10 কিলোমিটার পথ অতিক্রম করতে পথ অতিক্রম করতে নৌকোর সময় লাগে। নৌকোর সময় লাগবে। নৌকোর সময় কত লাগবে সেটা বলো। ডিস্টেন্স বাই
স্পিড বা অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এটাকেই আমরা বলে থাকি সময়। ও অনুকূলের কথা বলেছে, তাহলে u+5 হবে এত ঘন্টা। তো ঘন্টাই পাবো, কারণ এখানে ঘন্টা রয়েছে তাই। স্রোতের প্রতিকূলে প্রতিকূলে 10 কিলোমিটার পথ অতিক্রম করতে নৌকোর সময় লাগবে কত? একটু নিচে ডাউন করি, নাহলে হবে না। এটা 10 ডিভাইডেড বাই ইউ মাইনাস এত ঘন্টা। আচ্ছা তোমরা বলো তো, সেম ডিস্টেন্স পার করতে প্রতিকূলে বেশি সময় লাগবে না অনুকূলে বেশি সময়? হ্যাঁ, তোমরা ঠিকই আন্দাজ করেছো, প্রতিকূলে বেশি সময়, অনুকূলে কম সময়। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আমরা নিশ্চয়ই এটা লিখতে পারি 10 বাই u-5। এখানে পুরো 50 মিনিটে স্রোতের প্রতিকূলে নৌকা চালিয়ে আবার স্রোতের অনুকূলে পূর্বের স্থানে ফিরে এলো, মানে হচ্ছে 50 মিনিটটা হচ্ছে টোটাল টাইম। তাহলে এখানে টোটাল টাইমটা ধরে নেবো আমরা। এটা কোথায়? দ্যাটস ইট। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 50 মিনিটস বলেছে, 50 মিনিটস হবে না, 50/60 করে দাও, কারণ ঘন্টায় কনভার্ট করতে হবে। মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে সেখান থেকে আমরা কি পাবো? u-5 u+5, সিম্পল। আর এখানে আমরা কি পাচ্ছি? 5/6। গুড। নেক্সট, এখানে হচ্ছে 10, এখানে পাবো হচ্ছে u+5 প্লাস 10 u মাইনাস, ঠিক আছে, সিম্পল। নেক্সট কাজ কি আছে আমাদের? নেক্সট কি আছে, একটু এদিকে চাপিয়ে লিখি, তাতে সুবিধা হবে আমাদের। তাহলে 10টাকে কমন নিয়ে নাও, তাহলে এখানে কি পাবে? u+5 প্লাস u-5। এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বির ফর্মুলায় চলে আসছে, তার মানে u² - 25 হয়ে যাচ্ছে। এটা 5/6। নেক্সট, এই জায়গাটা তুমি দেখো 5 কিন্তু কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু ইউ ইন্টু 10 ডিভাইডেড বাই u² - 25 ইজ ইকুয়াল টু 5/6 পেয়ে যাচ্ছে। এবার তুমি কি এখানে একটু ব্রেক করতে পারো? 10 এর সাথে 5 এটা 2 হয়ে গেল। তাহলে নেক্সট হচ্ছে 4u ইন্টু 6 ইকুয়ালস টু u² - 25। এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি? u²-25 মাইনাস 24 টু ইউ ইকুয়ালস টু 0 লিখতেই পারি। এবারে u², এই জায়গাটাতে আমরা একটু সলভ করে নিই। 25u প্লাস u-25। আমার কাছে জায়গা কম বলে সেই কারণে আমি একটু স্টেপ জাম্প করছি। আমি বুঝতে পারছি স্টেপ জাম্প করছি, সেটা একটু বুঝে নাও। তারপর নেক্সট আমরা কি করতে পারি? নেক্সট আমরা যেটা করব, এখান থেকে ইউ কমন নিয়ে, তাহলে u-25 পেয়ে যাচ্ছ, আর এটাও +1 করে u-25 পেয়ে যাচ্ছ, ইজ ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছ। নেক্সট u+1 u-25, এটা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে u ইজ ইকুয়াল টু -1 পেয়ে যাচ্ছ, আর এখানে u ইজ ইকুয়াল টু 25 পেয়ে যাচ্ছ। আমরা কিন্তু এটাকেই ধরবো। তাহলে সুতরাং কি বের করতে বলেছে? স্থির জলে নৌকার বেগ, নৌকার বেগ কত হতে পারে? 25 পার ঘন্টা, এই তো ব্যাপার। তাহলে নেক্সট এটা কি দেখতে পেলাম? এটা একটা দারুণ প্রশ্ন। তো ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এর বীজদ্বয়ের অনুপাত বলে দিয়েছে 1:r। তাহলে দেখাতে হবে যে 1+r² 1+r² মানে r+1² ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে b² ডিভাইডেড বাই ac। খুব ভালো প্রশ্ন। একই রকম এরকম টাইপের একটা প্রশ্ন অলরেডি করে চলে এসেছি, যেখানে b² বাই ac বের করতে বলেছিল। 9/2 যে আনসারটা বেরিয়েছিল সেটার কথা বলছি। একই রকম ভাবে স্টার্টিং করো। ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু, এখানে 0 পেয়েছি।
নেক্সট, তাহলে দুটি বীজ ধরা যাক, বীজ দুটি কি কি হবে বলো? বীজ দুটি একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আর ইন্টু আলফা, হলো, হোক, তাই হোক। নেক্সট কি আছে? সুতরাং আলফা প্লাস আর আলফা কত পাচ্ছি আমরা এখান থেকে, মানে দুটি বীজের যোগফল, এটা ইজ ইকুয়াল টু তো বি বাই মাইনাস বি বাই এ। আর এই পাশে কি পাবো? দুটো বীজের গুণফল, এটা ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে সি বাই এ। সিম্পল জিনিস। তাহলে এখান থেকে আমরা কি পাবো? আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর, আর এখান থেকে আর ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে কি পাবো আমরা সেটা দেখে নিই। 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই, পাবো আমরা 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা কি পাবো? প্রথম কথা হচ্ছে দেখো, আম, আচ্ছা এটাকেও 1 নম্বর সমীকরণ বলাটা ঠিক না, আমি একটা লাইন এখানে স্কিপ করে গেছি। আলফা ইন্টু 1 প্লাস আর ইজ ইকুয়াল টু মাইনাস বি, এটাকে তুমি ধরতে পারো। আচ্ছা, এখান থেকে আমরা সলভ করলে কি পেতে পারি? দেখো, আর ইন্টু, এখানে তো আলফা স্কোয়ার আছে, তাহলে আলফার ভ্যালুটা বের করব, মানে আলফার ভ্যালুটা এখান থেকে কি হওয়া উচিত? আলফার ভ্যালুটা এখানে মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস আর হওয়া উচিত। আমি একটু তাই করছি, সেটা মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস আর করে দিচ্ছি, ঠিক আছে? স্কোয়ার পেয়ে গেলাম, এটা ইজ ইকুয়াল টু বাই এ, ঠিক আছে? আর ইন্টু এটা হয়ে গেল বি স্কোয়ার ডিভাইডেড বাই এটা এ স্কোয়ার হয়ে গেল, এটা 1 প্লাস আর তার হোল স্কোয়ার হয়ে গেল, এটা সি বাই এ পেয়ে গেলাম সিম্পল ভাবে। তারপরে আমাকে কি রাখতে হবে? এক পাশে বি স্কোয়ার বাই এসি রাখতে হবে। তাহলে চলো বি স্কোয়ার বাই এসি রাখি। তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার আছে, ইন্টু এখানে এ রাখো, এখানে সি রাখো, তাহলে এ পাশে হয়ে গেল 1 প্লাস আর বা আর প্লাস ওয়ান তার স্কোয়ার ডিভাইডেড বাই আর পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা কি, মানে সিম্পলিফাই করলাম আর কি, সিম্পলিফাই করে যেটা পাচ্ছি আর কি, বি স্কোয়ার বাই এসি ইকুয়াল টু হচ্ছে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর। আচ্ছা, এখান থেকেই আমরা কি লিখতে পারি? আর প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার বাই এসি, ঠিক আছে? আনসার, আনসার না, প্রুফ করলাম তো, প্রুফড, ঠিক আছে? নেক্সট অঙ্ক, কটা বাকি? একটা, দুটো, চারটে, কোনো 4টে অঙ্ক বাকি আছে। তারপরে পরের কোয়েশ্চেন্সটা কি বলেছি? 1 প্লাস m স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2m প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের বাস্তবে প্রমাণ করি যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস m স্কোয়ার। এটা খুব ভালো অঙ্ক। প্রথম কথা হচ্ছে, আচ্ছা, প্রদত্ত সমীকরণটিকে, প্রদত্ত সমীকরণটিকে এ এক্স, আমি বড় হাতের ধরে নিচ্ছি সব, এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এর সাথে, সমীকরণটির সাথে, সমীকরণটির সাথে তুলনা করলে, তুলনা করলে কি পাওয়া যাচ্ছে? একটা হচ্ছে ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু 1 প্লাস m স্কোয়ার, ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু 2m, ক্যাপিটাল সি ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার মাইনাস স্কোয়ার, ঠিক আছে? এটা পেয়ে গেলাম। নেক্সট আমরা কি পেতে পারি? বীজ বাস্তব এবং সমান বলে আমি একটা মানে কন্ডিশন তোমাদেরকে বলেছিলাম, বাস্তব ও সমান, কি বলেছিলাম? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac হয়, স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে বি স্কোয়ার মানে কি?
হোল স্কোয়ার হচ্ছে এটা ইজ ইকুয়াল টু 4 ইন্টু স্কোয়ার বলে দিয়েছে। নেক্সট কাজ হচ্ছে 4 m স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে। এখানে হচ্ছে 4, এখানেও 4 পাচ্ছি আমরা, 4 1 প্লাস m স্কোয়ার, ঠিক আছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পেয়ে যাচ্ছ। তো এখানে কি করব এবার, নেক্সট কাজ যেটা সেটা হচ্ছে এটাকে কেটে দাও, তাহলে এম স্কোয়ার সি স্কোয়ার পেয়ে যাচ্ছে 1 ইন স্কোয়ার মাইনাস, আর এদিকে হচ্ছে প্লাস এম স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস, ভাঙতেই হবে না, হবে না, তাহলে এম স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার এ স্কোয়ার হয়ে যাবে। সবকটাকে এক পাশে নিতে পারি, সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এম স্কোয়ার স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে যদি সলভ করা হয় পাবোটা কি, স্কোয়ার সি স্কোয়ার এম স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 যাচ্ছে। স্কোয়ারটাকে এক পাশে রেখে স্কোয়ার এম স্কোয়ার এ স্কোয়ার রাখো, তাহলে নেক্সট কাজ কি আছে, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, কমন নাও 1 প্লাস এম স্কোয়ার নিয়ে চলো, এটাই তোমার কিন্তু কি হবে আনসার। এটা প্রুফ করতে যেহেতু দিয়েছে তাই প্রুফ বলে কথাটা লিখি। আর কটা অঙ্ক আছে? নেক্সট অঙ্ক, এটা তো সবার জানারই প্রশ্ন, বইয়ের প্রশ্ন তুলে দিই। তা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0, সমীকরণটির বীজগুলি বর্গ যে সমীকরণের বীজ সমীকরণটি প্রশ্ন। তাহলে ফার্স্ট হচ্ছে তোমাকে দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0, এটা দিয়ে দিয়েছে। তাহলে ধরো আলফা কমা বিটা দুটো বীজ যেমন হবে, কি হবে, একটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 1, নাকি -1, সরি -1 হয়ে যাচ্ছে, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -1 হয়ে যাবে, ইকুয়াল টু -1 পেয়ে যাবো এখান থেকে, আর আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 1। ক্লিয়ার? এবার তারপরে নেক্সট নেক্সট পার্ট কি আছে, আচ্ছা, তাহলে আলফা স্কোয়ার কমা বিটা স্কোয়ার যে সমীকরণের বীজ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি হবে, সেই সমীকরণটি হলো কি হবে বলো, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, কারণ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হচ্ছে বীজ, আলফা স্কোয়ার একটা বীজ, বিটা স্কোয়ার একটা বীজ, তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এখানে ইউজ করলাম, তোমরা আলফা ওয়ান বিটা ওয়ান ধরো কথাটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখানটা কি করা যেতে পারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি এক্স প্লাস আলফা বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। নেক্সট হচ্ছে দেখো তুমি অলরেডি কিন্তু এখান থেকে পেয়ে গেছো ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু অলরেডি পেয়ে গেছো, এই দুটো ভ্যালু কিন্তু অলরেডি পেয়ে গেছো, এই দুটো ভ্যালু কাজে লাগবে এবার। এক্স স্কোয়ার মাইনাস, এটা আলফা প্লাস বিটা মানে হচ্ছে -1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে হচ্ছে 1 টু এক্স, এটা 1 স্কোয়ার ইকুয়াল টু 0 পেয়ে গেল। নেক্সট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এখানে -1 স্কোয়ার মানে হচ্ছে 1, এটা -2 হয়ে যাচ্ছে ইন্টু এক্স প্লাস 1, এটা ইজ ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে -1 ইন্টু এক্স পেয়ে যাচ্ছ প্লাস 1 ইকুয়ালস টু 0। নেক্সট কাজ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। আরে এটা তো একটা ম্যাজিক হয়ে গেল,
তোমাকে প্রশ্নে প্রশ্নে যে সমীকরণটা দিয়ে দিয়েছিল তোমার উত্তরও সেই সমীকরণটাই এসছে। যাই হোক, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে রাইট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, খুব মানে পরীক্ষায় আসা তো প্রত্যেকটা প্রশ্নই তোমরা দেখেই বুঝতে পারছো পরীক্ষায় আসা প্রশ্ন, তাও বলি এটা খুব ভালো প্রশ্ন, এটা এবারেও আসতে পারে, হতেই পারে, না আসার কিছু। ধরো 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1, এরকম একটা কিছু বলে দিয়েছে। দেখো এক্স এর ভ্যালু কিন্তু কোনোভাবে কিন্তু -1 হবেই না, মাইনাস হবে না, মাথায় রাখতে হবে। তাহলে সিম্পল ভাবে এটাকে ডাইরেক্ট করতে পারো, ভাঙার দরকার নেই। 2x+1 রেখে দাও, আর এই পাশে হচ্ছে 2x+1 তার হোল স্কোয়ার 3 4 পেয়ে যাবে। এটা ভাঙো। আচ্ছা, 2x+1 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু x+1। আচ্ছা, এটাকে এই পাশে নিয়ে আসো, 1 তার স্কোয়ার মাইনাস প্লাস। আমি একটা টেকনিকে অঙ্কটা করছি, খুব শর্টে অঙ্কটা হয়ে যেতে পারে, 3 নম্বরের অঙ্ক, মানে 3 নম্বরের অঙ্ক খুব ইজিলি ছোট করে হয়ে যেতে পারে। ঠিক না? এবার তো মিডিল টার্ম প্রসেস যেটাকে বলে আর কি, সেটা যদি তুমি করো তাহলে এটা হয়ে যাবে 3x+1 মাইনাস 2x প্লাস 3 0, এটা তো লিখতেই পারি আমরা, তাহলে কিচ্ছু না। 2x+1 এবার ব্র্যাকেটের মধ্যে রাখো, 2x+1 -3, আরেকটা হচ্ছে -1 কমন নিয়ে 2x+1 আসছে, প্লাস প্লাসটা হয়ে যাবে মাইনাস, প্লাস কিন্তু তখন প্লাস থাকবে না, তখন মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস ইকুয়াল টু 0 হয়ে গেল। খুব ইজিলি 2x+1 -1 পাচ্ছ, আর একটা জায়গায় +1 ইজ ইকুয়াল টু কিন্তু 0 পেয়ে, ঠিক আছে। তারপরে এটাকে কেটে দাও, 2x পাচ্ছ, আর একটা পাচ্ছ হচ্ছে 2x মাইনাস ইকুয়াল টু 0। বোথ কেস, একটা হচ্ছে 2x ইকুয়ালস টু 0 পেয়ে যাচ্ছ, আর একটা হচ্ছে 2x মাইনাস ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছ। এখান থেকে x ইকুয়ালস টু 2/2 কাটাকুটি করলে 1 পেয়ে যাচ্ছ, আর এখান থেকে x ইকুয়ালস টু 0 পেয়ে যাচ্ছে। কথা বোঝাতে পারছি? তাহলে x এর এখানে দুটো সলিউশন। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, সমাধান কি পাচ্ছ? একটা হচ্ছে 0, একটা হচ্ছে ক্লিয়ার। আর এইটা দুটো অঙ্ক বাকি আছে, তবে এই দুটো অঙ্কই দুর্দান্ত অঙ্ক, দুর্দান্ত অঙ্ক, খুবই ভালো অঙ্ক। তাহলে চলো, একটি 2 অঙ্কের সংখ্যা এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 6 বেশি বলে। তাহলে অঙ্ক দুটির গুণফল বলে দিয়েছে সংখ্যাটি রেখে 12 কম। তাহলে প্রথম কথা, সেই একই রকম ধাঁচের অঙ্ক। তাহলে ধরা যাক দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 6 বেশি, তার মানে দশকের ঘরের অঙ্ক ধরতে হবে এখানে। তাহলে ধরা যাক দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক কি পাচ্ছি? এক্স দেখতে পাচ্ছি। তাহলে এককের ঘরের অঙ্ক কি? এককের অঙ্ক সেটা দেখতে পাচ্ছি 6 বেশি বলে দিয়েছে। ঠিক আছে, মেন হচ্ছে এই জায়গাটা, এই অ্যাপ্রোচটা এটার উপর ভিত্তি করে হবে। এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 6 বেশি, অপেক্ষা 6 বেশি। ঠিক আছে, তাহলে সেটা যদি হয় তাহলে সংখ্যাটি কি হবে সুতরাং? 30 হবে, কিচ্ছু না। দশকের ঘরের অঙ্ক কত? 10 × x প্লাস
হচ্ছে এক্স প্লাস সিক্স। এখান থেকে আমরা যেটা দেখতে পাবো 10x প্লাস এক্স প্লাস সিক্স পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে 11x প্লাস সিক্স। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, বোঝা হয়ে গেল। এবার অঙ্ক দুটির গুণফল সংখ্যাটি অপেক্ষা 12 কম। প্রশ্নানুসারে আমরা তাহলে লিখতে পারি, প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি বলো? বলছে অঙ্ক দুটির গুণফল কিন্তু সংখ্যাটা থেকে কম, তাহলে সংখ্যাটিকে আগে লিখতে হয়, সংখ্যাটিকে আগে লিখতে হবে এখানে। এই হচ্ছে সংখ্যা, তার থেকে কে ছোট? অঙ্ক দুটির গুণফল, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস এটা ইজ ইকুয়াল টু কত কম? 12 কম। কথাটা বোঝাতে পারলাম? প্রথমে দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 6 বেশি, বেশি এই কথাটা ইউজ করেছে কে? এককের ঘরের অঙ্ক। এবার অঙ্ক দুটির গুণফল বলে দিয়েছে সংখ্যাটি থেকে 12 কম, 12 কম বলে দিয়েছে। কে ছোট? অঙ্ক দুটির গুণফল ছোট, অঙ্ক দুটির গুণফল এখানে দিয়ে। আচ্ছা 11x প্লাস সিক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12। এবার এখান থেকে হচ্ছে 11x প্লাস সিক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু জিরো। এবার এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে, দেখো প্লাস 11x মাইনাস সিক্স এক্স, তাহলে এটা 5 প্লাস 5x হয়ে যাবে, মাইনাস 12 প্লাস সিক্স কত হচ্ছে? মাইনাস সিক্স হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু জিরো। মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সিক্স, এটা ইজ ইকুয়াল টু জিরো পেয়ে যাচ্ছ। তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো, দ্যাটস ইট। তারপরে কি দেখতে পাচ্ছ? এক্স স্কোয়ার, এখানে যখন মাইনাস আর এখানে যখন প্লাস দেখতে পাবে তখন চেষ্টা করবে 3 × 2টা ইউজ করার। 3 × 2 মানে 3 প্লাস টু এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু কিন্তু জিরো হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। এখান থেকে তুমি এক্স কমন নিয়ে নাও, এক্স মাইনাস থ্রি পেয়ে যাচ্ছ, আর এখানে টু কমন নিয়ে নাও, এক্স মাইনাস থ্রি পেয়ে যাবে। এটা ইজ ইকুয়াল টু জিরো পেয়ে গেলে তাহলে এখান থেকে তুমি এক্স মাইনাস টু পেয়ে যাচ্ছ, একটা এটা এক্স মাইনাস থ্রি পেয়ে যাচ্ছ। তোমাকে কি বের করতে বলেছে? এককের ঘরের অঙ্কের সম্ভাব্য মান নির্ণয় করতে হবে, এটা ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা নেক্সট নেক্সট আমি এখানে করব, সেটা হচ্ছে এক্স এর ভ্যালু একটা কিন্তু এখান থেকে টু চলে আসবে, আর একটা হচ্ছে এক্স এর ভ্যালু এখানে থ্রি চলে আসছে, তাহলে দুটো ভ্যালু পেয়ে যাচ্ছি, তাহলে দুটোই তো পজিটিভ, ব্যাস অসুবিধা তো নেই। কার ঘরের অঙ্কে বের করতে বলেছে? এককের ঘরের অঙ্ক বের করতে বলেছে। এককের ঘরের অঙ্কটা কি? এককের ঘরের অঙ্কটা তোমাকে বলে দিয়েছে এক্স প্লাস সিক্স, সো বি কেয়ারফুল। তাহলে এককের ঘরের অঙ্ক কি হতে পারে? একটা হচ্ছে এক্স প্লাস সিক্স মানে হচ্ছে টু প্লাস সিক্স, আর একটা হচ্ছে থ্রি প্লাস সিক্স, ঠিক আছে? তো তুমি আর কি দিতে পারো? এটা হচ্ছে 8 দিতে পারো অথবা হচ্ছে 9 দিতে পারো, ঠিক আছে? একটা 8 দিতে পারো, একটা 9 দিতে পারো, এই দুটোই হচ্ছে ক্লিয়ার। লাস্ট অঙ্ক তোমাদের আজকে সেশনের লাস্ট অঙ্ক। তো মাধ্যমিক 2019-এ এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। তো অঙ্কটা কি বলেছে? 1 ডজন কলমের দাম হচ্ছে 6 টাকা কম হলে 30 টাকায় নাকি 3টি বেশি কলম পাওয়া যেত। ভালো কথা, 30 টাকায় নাকি 3টি বেশি কলম পাওয়া যেত। তা দাম কমার আগে 1 ডজন কলমের দাম কত ছিল? আমি জানি না, আমাকে ধরে নিতে হবে। তাহলে ধরা যাক 1 ডজন কলমের দাম, 1 ডজন মানে 12টি কলমের দাম, এক কথায় বলতে 12টি কলমের দাম কত হচ্ছে? এক্স টাকা, ঠিক আছে? তাহলে 12টি কলমের দাম এক্স টাকা, ভালো কথা। তাহলে একটু ঘুরিয়ে লিখি ব্যাপারটাকে, তাহলে এক্স টাকায় পাওয়া যেত পাওয়া যেত পাওয়া যেত 12টি কলম, তাই তো? 12টি কলম। তাহলে 30 টাকায় এখন কটি কলম পাওয়া যায়? 30 টাকায় পাওয়া যেত কতগুলো কলম? তাহলে সেটা হচ্ছে 12/x ইন্টু 30, 3 × 32, 360 ডিভাইডেড বাই 8, এত কলম, ঠিক আছে?
একই রকম ভাবে এখন কি বলছে, কলমের 1 ডজন কলমের দাম কত টাকা কমেছে? 6 টাকা কমেছে। তাহলে 1 ডজনের দাম 6 টাকা কমায়, তাহলে এখন হচ্ছে 6 টাকা কমে গেছে তো, এখন এখন হচ্ছে তোমার x মাইনাস 6 টাকায় পাওয়া যায়, পাওয়া যায় কতগুলো কলম বলো? 12টি কলম, তাই তো? এটাই তো হবে, 12টি কলম। ঠিক? তাহলে এখন 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে? 30 টাকায় পাওয়া যাবে 12 বাই এক্স মাইনাস 6 ইন্টু 30। এটা ইজ ইকুয়াল টু কত হলো? 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6। এতটি কলম পাওয়া যায়। তাহলে এখন কথা হচ্ছে প্রশ্নানুসারে আমরা লিখবোটা কি? প্রশ্নানুসারে দেখো এখন বেশি কলম পাওয়া যাচ্ছে, বেশি কলম পাওয়া যাচ্ছে। কত বেশি কলম? 30 টাকায় বেশি কলম কত পাওয়া যাচ্ছে? ধরো এখন বেশি 30 টাকায় পাওয়া যায় এতগুলো কলম, আগে পাওয়া যেত 30 টাকায় এতগুলো কলম। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত? 3, মানে 3টি কলম এখন বেশি পাওয়া যায় সেই জন্য। তাহলে সিম্পল ভাবে আমরা অঙ্কটাকে করব। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 6 আসছে, আর এখানে হচ্ছে 360 ইন্টু এক্স মাইনাস 360 এক্স মাইনাস, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 3। তাহলে সেখান থেকে আমরা 360 পাচ্ছি, এক্স মাইনাস 360 এক্স প্লাস, আচ্ছা 6 কত হচ্ছে? 36 ইন্টু 6 কত হয়? 36 ইন্টু 3 কত হয়? 36 ইন্টু 3 হয় 108, তাহলে 216, 21 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখান থেকে 3 ইন্টু এক্স এক্স মাইনাস 6 হয়ে, ওকে। আচ্ছা প্রথমে একটু 3 কমন নিয়ে নাও তো, 3 কমন নিয়ে, আচ্ছা বাই দেবে 3 কমন নিতে হবে না, ওয়েট করো, মানে কাটাকুটি হয়ে যাবে, কাটাকুটি হয়ে যাবে। তা এখানে আমরা কি দেখতে পাবো? 360 এক্স কেটে গেল, তাহলে এখান থেকে তোমার এক্স এক্স মাইনাস 6 পেয়ে যাচ্ছ, প্লাস 216 ইকুয়ালস টু 0 পেয়ে গেলে। না প্লাস কেন হতে যাবে? এটা মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস, মাইনাস হয়ে যাবে, এটা এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে কি না? তারপরে কি পাচ্ছ? আচ্ছা এবার 3টাকে বের করে দাও, আরো ছোট হয়ে যাবে অঙ্কটা। 3টাকে যদি তুমি বের করো তাহলে কি পাচ্ছ? 7 আর 2 72 পেয়ে যাচ্ছ। এখান থেকে আমরা যেটা পাবো বেসিক্যালি এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি মাইনাস 6x মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0। কত সুন্দর অঙ্ক একটা, এক্স স্কোয়ার, এটা 6 পাচ্ছি। 8 নং 72 তো নেওয়াই যাবে না, তবে 72 অন্যরকম ভাবেও নিয়ে আসা যায়। সেটা কিভাবে নিয়ে আসা যেতে পারে? আহ, একটা হচ্ছে তোমার 72কে যদি আমরা সলভ করি সুন্দর করে, তাহলে আমরা যেটা দেখতে পাবো 3 3 × 24 = 72, তাই তো? ভালো কথা। আবার 3 8 × 24, আবার এখান থেকে সুন্দর করে করো, 2 দিয়ে করো, এটা 4 চলে আসে, তাহলে 6 × 72 চলে আসছে না? তাহলে 12x প্লাস 6x মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0। এটাকে আর রাখার কোনো মানে নেই, এটাকে সরিয়ে দিয়ে এদের কাজ শেষ, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ওটাকে করা যায়। নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে এখান থেকে এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 12 পাচ্ছ, এখান থেকে 6 কমন নাও, এক্স মাইনাস 12 পেয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি এক্স প্লাস 6 পাচ্ছ, আর এখানে পাচ্ছ এক্স মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু একটা পাচ্ছ মাইনাস 6, আর একটা এক্স ইকুয়ালস টু পাচ্ছ হচ্ছে 12। কোনটাকে নেবে তোমরা? পজিটিভটাকেই নেবে। তাহলে সুতরাং 1 ডজন কলমের দাম কত ছিল আগে? দাম কমার আগে 1 ডজন কলমের দাম কত ছিল বলো? 12 টাকা ছিল। হ্যাঁ,
এই তো এক্স টাকার কথা তো বলেই দিয়েছে এখানে। এই এক্স এর ভ্যালুই তো বের করলাম আমরা এখান থেকে, তাই না? ব্যাস। তো আপাতত এই পর্যন্ত আমাদের, হ্যাঁ, এরপরে আর কোনো অঙ্ক-টঙ্ক নেই। তো তাহলে আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওটা থাক। বিকজ আমরা এই ওয়ান শট ভিডিওতে এর থেকে বেশি কিছু তার দরকার পড়ে না ওয়ান শট ভিডিওতে। এরপর আমরা আবার প্র্যাকটিস সেশন যখন নিয়ে আসবো, মানে এর ওপরেই একটা প্র্যাকটিস সেট যখন নিয়ে আসবো, তখন আরো বেশি প্র্যাকটিস হবে। সেখানে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন সবই থাকবে। তো যাই হোক, তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আফটার অল, থ্যাংকস ফর ওয়াচিং। একবার বাংলায় বললাম, একবার ইংরেজি। তো যাই হোক, যেটা বলার, যে ভিডিওটি আশা করি মন দিয়ে দেখেছো পুরো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, এবং যদি চ্যানেলে নতুন হও তাদের জন্য বলছি, আম ভিডিও মানে চ্যানেলটিতে জাস্ট একটা সাবস্ক্রাইব করে দেবে এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। যাতে যখনই ভিডিও আপলোড করব আমার কাছে, আই মিন তোমাদের কাছে, সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো, ততক্ষণের জন্য টাটা।